এই যে বিক্ষোভটি হলো, এই বিক্ষোভে সমস্ত ছাত্র যে সংগঠন বা অঙ্গ সংগঠন যারা আছে এবং সাধারণ মানুষও একেবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে চলে গেলেন। কর্তৃত্ববাদী শাসনের ফলে জনবিচ্ছিন্ন হওয়ার ফলে মানুষ যখন সিদ্ধান্ত নেয়, তাদের ভিতরে অ্যারোগেন্স সৃষ্টি হয়, ঔদ্ধত্য সৃষ্টি হয়, অহমিকা সৃষ্টি হয়। ফলে তারা অনেক সময় যে সমস্ত সিদ্ধান্ত নেয় সেগুলো রং সিদ্ধান্ত হয়। সরকারি দলের ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ সমস্ত ইউনিভার্সিটিতে, সমস্ত কলেজে হলগুলাতে আসন কে পাবে না পাবে, সিটগুলা এগুলা তারা রীতিমতো নিজেরা কন্ট্রোল করে। তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের চিফ হিসেবে। বাংলাদেশের পবিত্র সংসদ ভবন এবং বাংলাদেশ রাষ্ট্র স্থপতির বাসভবন, জাদুঘর যে ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়েছে এইটা, এবং দেশব্যাপী যেভাবে লোকজনের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, সম্পদ ধ্বংস করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই যে বিক্ষোভটি হলো, এই বিক্ষোভে সমস্ত ছাত্র যে সংগঠন বা অঙ্গ সংগঠন যারা আছে এবং সাধারণ মানুষও একেবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে চলে গেলেন। জনমত সম্পূর্ণভাবে আমি বলবো একেবারে বিপক্ষে চলে গেলেন। আমি আমার এক আত্মীয়ের সাথে কথা বলছিলাম, তার বাসায় কাজ করেন আরেকজন মহিলা, তিনিও বলছেন যে আমি কিন্তু এখন রাস্তায় নামবো। এরকম একটি পরিস্থিতি, এবার এরকম পরিস্থিতি সহজে দেখা যায় না, মেবি ওয়ান্স ইন আ লাইফ টাইম কাইন্ড অফ থিং। এই যে জিনিসটা এটি কেন হলো এরকম না, একদম ওভার ফিউ ডেজ অনেকে মনে করেন, কিন্তু আমি তাই মনে করি না। আমি শুনবো আপনার কাছে। আরেকটি ব্যাপার, শেখ হাসিনা কি চরম একজন ডিকটেটর হওয়ার কি চরম একটি মূল্য দিলেন কিনা? সেরকম কর্তৃত্ববাদী শাসনের ফলে জনবিচ্ছিন্ন হওয়ার ফলে মানুষ যখন সিদ্ধান্ত নেয়, তাদের ভিতরে অ্যারোগেন্স সৃষ্টি হয়, ঔদ্ধত্য সৃষ্টি হয়, অহমিকা সৃষ্টি হয়। ফলে তারা অনেক সময় যে সমস্ত সিদ্ধান্ত নেয় সেগুলো রং সিদ্ধান্ত হয়। সেটা একটা কারণ। আরেকটা যেটা বলছেন যে দেশব্যাপী এত সমর্থন পেল কেন ছাত্রদের এই আন্দোলন, সেটার একটা কারণ হচ্ছে যে দুর্নীতি প্রচন্ড। এই সরকার আমলে এটা একটা বিরাট ব্যাপার যে এই সরকার আমলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রচুর বিপুল উন্নতি, সেটা উল্লেখযোগ্য উন্নতি আছে। কিন্তু উল্লেখযোগ্য উন্নতি করতে গিয়ে আবার বেশ ফরেন এক্সচেঞ্জে আমাদের লোন বেড়ে গেছে, সেটা একটা আমাদের জন্য আতঙ্কের সৃষ্টি, আশঙ্কার কারণে এটা, সেটা অন্য কথা। এরপরে লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, এবং গত মাস তিনিকের ভিতরে কয়েকটা বিরাট দুর্নীতির ঘটনা লোকের সামনে এসে গেছে। আগে লোকে শুনতো, 2-4টা ঘটনা আগে এসছে, ওই ব্যাংকের টাকা লুট হচ্ছে, 100 কোটি লুট হচ্ছে, 50 কোটি লুট হচ্ছে, 500 কোটি লুট করে লোকে নিচ্ছে, ঋণ খেলাপি, শত কোটি টাকা ঋণ খেলাপি আছে, ঋণ খেলাপিরা আবার সরকারের সাথে ধর্মন করে সেটা ঋণ তাদেরকে বাধ্য করা হচ্ছে না ঋণটা পরিশোধ করার জন্য। এই সমস্ত অভিযোগ ছিল। সরকারের অনেক লোকের ফুলে ফেঁপে বেড়ে যাচ্ছিল, এগুলো দেখছে। এইবারে সাম্প্রতিককালে বেনজির নামে এক লোক, সেই লোক ছিল পুলিশের চিফ এবং র্যাবের আধা সরকারি আধা মিলিটারি ফোর্স র্যাবের চিফ। এই লোক, তার কয়েক হাজার কোটি টাকা সম্পদের বিবরণ এসেছে। তারপরে বাংলাদেশের রেভিনিউ বোর্ডের একজনের, তার কয়েকশো কোটি টাকা সম্পদের। এই ধরনের বেশ কয়েকজনের আকস্মিক ভাবে এই কয়েক সপ্তাহের ব্যবধানে এই তথ্য এসে গেল। তারপরে এর আগে আল জাজিরা ইনভেস্টিগেট করছিল, প্রাক্তন আর্মি চিফ আজিজ সম্ভবত তার নাম, তার 2 ভাইয়ের দৌরাত্ম এবং তাদের দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি এবং অনিয়ম এবং দৌরাত্ম। ফলে এই সমস্ত কারণে সবকিছু মিলে জনগণের ভিতরে একটা তো হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া, ফেয়ার ইলেকশন না হওয়া, আর একটা হচ্ছে সরকারি দলের লোকজনের দৌরাত্ম, এবং ওই যে ছাত্রদের যে অসন্তোষ। হলগুলোতে আরেকজন বলে থাকে, একজন সরকারপন্থী বা আওয়ামী লীগপন্থী লোক আমাকে বললেন, সব সরকার আমলে এটা হয়ে থাকে কিন্তু অসন্তুষ্ট হয়। সেটা হচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন যেটা ছাত্রলীগ সমস্ত ইউনিভার্সিটিতে, সমস্ত কলেজে হলগুলাতে আসন কে পাবে না পাবে, সিটগুলা এগুলা তারা রীতিমতো নিজেরা কন্ট্রোল করে। তাদের দলের বাইরে কাউকে যদি দেয় প্রচুর টাকার বিনিময়,
এই সমস্ত করে তারপরে তারা অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারপরেও বছর পর বছর তারা হলে সিট দখল করে। এইটার ব্যাপারে এটাও ছাত্রদের ভিতরে ক্ষোভের একটা কারণ। কিন্তু ছাত্ররা তাদের এই আন্দোলনের পেছনে জনগণের রোষের কারণটা বললাম, দুর্নীতি ইত্যাদি, লুটতরাজ, নির্যাতন, দুর্নীতি। তার পাশাপাশি ছাত্রদের আন্দোলন এক দফার আন্দোলন, জনগণ সহ সম্পৃক্ত বহু দফার আন্দোলন হয়ে গেল, কোটার থেকে মানে প্রসারিত হতে থাকলো সরকারের দুর্নীতির বিরুদ্ধে ইত্যাদি। এইটার পেছনে কিন্তু এই আমি আজকে এখানে একটা ছাত্ররা বলেছে মিলিটারি শাসক এবং প্রেসিডেন্ট মিলে রাজনৈতিক নেতারা বৈঠক করে যে সিদ্ধান্ত নিয়েছেন তার একটা রূপরেখা তৈরি করবেন, কে কে সরকারে থাকবে না থাকবে অন্তর্বর্তীকালীন, ছাত্র নেতাদেরও সাথে আলাপ করবেন। ছাত্র নেতারা আলাদা প্রেস কনফারেন্সকে বলছেন না, ওই মিলিটারি ওয়ালারা তাদের মানে যে সমস্ত কথাবার্তা বলছে তা না, আমরা রূপরেখা অ্যানাউন্স করব, এটা বলেছে। 24 ঘন্টার টাইম নিয়েছে, কিন্তু সর্বশেষে আপনার শোতে আসার কয়েক মিনিট আগে দৈনিক ইত্তেফাক ঢাকা, সেখানে দেখলাম তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের চিফ হিসেবে। ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে এবং ডক্টর ইউনূস মাত্র 3 দিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে এক ইন্টারভিউতে প্যারিসে থাকতে উনি বলেছিলেন উনি অগাস্ট মাসের শেষে দেশে আসবেন। আকস্মিকভাবে উনি আজকে দেশে ফিরে এসছেন এবং তার নাম প্রস্তাব করা হয়েছে। অনেকগুলো যোগ সাজও সেখানে আসছে। ফলে ছাত্রদের আন্দোলনের পেছনে সরকার যে বলছে অন্যান্য দলের বিশেষ করে জামাত এবং শিবিরের উস্কানি ছিল, এইটার প্রমাণও আস্তে আস্তে আসছে। কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে স্লোগান, তাদের লোকজন তারা মানে না রাখলেও তাদের স্লোগান অনেক জায়গায় নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা দিয়েছে। এইটা করে মানে আরেকটা ধরনের আর হচ্ছে বিভিন্ন জায়গায় যে আক্রমণ, মানে ভয়ঙ্কর ভাবে আক্রমণ। ওভারঅল ছাত্রদের আন্দোলনের পেছনে যে রাজনৈতিক অভিসন্ধি অন্যদের কাজ করেছে, 10-12 দিন আগে একটি প্রধান রাজনৈতিক দলের প্রবাস থেকে নেতা ওই স্টেটমেন্ট দিয়েছেন সরকারকে ফেলে দেওয়ার জন্য, তোমাদের সাথে আমাদের সমর্থন, তাদের সেক্রেটারি জেনারেল সমর্থন ঘোষণা করেছেন। ফলে এগুলার এইসব তো আছেই, এবং জামাত এবং শিবিরের একটা বিরাট ভূমিকা আছে বলে আমি মনে করি। ফলে ছাত্রদের নিজেদের যে আন্দোলন ছিল সেটাই সরকারের শেখ হাসিনার অনমনীয়তার কারণে সেটাকে তারা তড়িঘড়ি সমাধান না করে সেটাকে বাড়তে দেওয়ার কারণে সেটা জনসমর্থন বেশি পেয়েছে। সরকার বিরুদ্ধে রোষ ক্ষোভের কারণে জনসমর্থন এদিকে এসছে। তার সাথে এবারে সুযোগ নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো সুযোগ সন্ধান করে এটাকে বিপদগামী করেছে, এবং তার ফলে আজকে গণভবনের সরকারি একটা ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের পবিত্র সংসদ ভবন এবং বাংলাদেশ রাষ্ট্র স্থপতির বাসভবন, জাদুঘর যে ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়েছে এইটা, এবং দেশব্যাপী যেভাবে লোকজনের বাড়িঘর আক্রমণ করা হচ্ছে, সম্পদ ধ্বংস করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের এটা শুভ না। আমি আশা করব ছাত্র নেতারা বা অন্যান্য নেতারা এবং মিলিটারি নেতারা কঠোর হস্তে এইটাকে বলছে স্টেটমেন্ট, হালকা স্টেটমেন্ট দিয়ে না, কঠোর হস্তে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে এটা তার এক্ষুনি দমন করার চেষ্টা করে। ধন্যবাদ। আজ যাতে অবনতি না হয়। 300 লোক আগের সরকার আমলে, হাসিনা সরকার আমলে কমপক্ষে মারা গেছে, এই সরকার আমলে এই একদিনে হয়তো 100 শতাধিক মারা গেছে। বলে আজ জন মারা না, আজ জন ধ্বংসলীলা না। ধন্যবাদ। ধন্যবাদ মেহনাজ মোমেন, আপনার কাছে আমার প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে শুনলাম প্রফেসর ইউনূস বাংলাদেশে এসেছেন। খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য ইউনাইটেড কিংডমে যাবেন, লন্ডনে যাবেন বলে শুনেছি আমরা, এবং এরকমই হবে বেশ আমি ধরে নিতে পারি। আমি শুনেছি বেশ বিশ্বস্ত সূত্রে, কিন্তু এটি আমি কনফার্ম করতে পারছি না। সেটি হচ্ছে তারেক রহমান অলরেডি বাংলাদেশে এসেছেন। আমি এটি শুনেছি বেশ বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, কিন্তু আমি এটি প্রমাণ করতে পারবো না, কারণ আমি চেক করার সময় পাইনি। এই যে 3-4টি জিনিস, বাই দ্য ওয়ে আপনারা যারা শুনছেন, আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি না অনেকগুলি কারণে। একটি বড় কারণ হচ্ছে উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন এটি একেবারেই সাজানো বলে আমি মনে করি। এটি নোবেল প্রাইজ পাওয়ার মতো কোনো কিছু না। এই আরও কিছু কথা পরবর্তীতে তুলে ধরবো। আমি আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 3টি নাম বললাম, একজন যাচ্ছেন বিদেশে,
আমরা ইতিমধ্যে শুনেছি শেখ হাসিনাও যাচ্ছেন ইউকেতে, উনি ওখানে রাজনৈতিক আশ্রয় নেবেন। তারেক রহমান যদি সত্যি বাংলাদেশে থেকে থাকেন এই মুহূর্তে, মোহাম্মদ ইউনূস এখন আছেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চলে এসেছেন বলে মনে করেন আপনি? আচ্ছা, এখন এই যে আন্দোলনটা হলো, এখন আমি এটাকে আন্দোলনই বলবো। এখানে তো অনেক আপনার মানুষের ক্ষোভ ছিল, রাজনৈতিক ক্ষোভ, অর্থনৈতিক ক্ষোভ, সামাজিক ক্ষোভ। কিন্তু এখানে যেটা আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল করেছিল, তারা মানুষের ক্ষোভ প্রকাশের কোনো রাস্তাই রাখেনি। এই জন্য সবগুলো ক্ষোভ এরকম একসাথে হয়েছিল। তা এখন এই আন্দোলনে ছাত্ররা যেটা দিয়ে শুরু করেছিল, সেখানে অন্য রাজনৈতিক দল যে সম্পৃক্ত হয়ে পড়বে, সেটা খুবই স্বাভাবিক। এবং এখানে ওরা যদি রাজনৈতিক একটা প্রসেস যেটা, যে ওটাকে যদি ধ্বংস না করতো, তাহলে কিন্তু আমি জানি না এত সহজে সবকিছু একত্রীভূত হতে পারতো কিনা, সেটা আমি জানি না। তো এখন ছাত্রদের তো, তারা তো এটা একটা মানে অনেকটা আপনার কি বলবো, মানে অর্গানিক একটা মুভমেন্ট তাদের। তো তারা যদিও এখন এই মুহূর্তে তারা অন্তরীণ সরকারের রূপরেখা দিচ্ছে, তারা এবং হয়তো অনেক কিছুর সাথে তারা জড়িত থাকবে, কিন্তু তাদের তো আর এই পলিটিক্যাল ম্যাচুরিটি বা পলিটিক্যাল অর্গানাইজেশন এরকম কোনো স্কিল নাই। কাজেই এখন যখন কোনো ইলেকশন হবে, তখন হয়তো আমরা দেখব যে যেগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আপনার বিএনপি বলেন, জামাতকে তো নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটার কি হবে আমি জানি না, সেগুলো সব উঠে আসবে। এখন এই দলগুলোরও আপনার অনেক আপনার সাংগঠনিক শক্তি হ্রাস পেয়েছে, কিন্তু তারপরও যেখানে কেউ নাই সেখানে তারাই হয়তো হবে। কিন্তু এখন মানে নির্বাচনে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে, কাউকে না কাউকে নির্বাচিত হতে হবে। আর ডক্টর ইউনূসের কথা হচ্ছে, আমি আপনার ক্রিটিসিজম ঠিক জানি না, আমারও কিছু ক্রিটিসিজম আছে। আমার ক্রিটিসিজম তার মানে গ্রামীণ ব্যাংকের মডেল নিয়ে। কিন্তু এটাও সত্যি যে সারা বাংলাদেশে যে মানুষগুলো অনেকের কাছে গ্রহণযোগ্য, তার মধ্যে ডক্টর ইউনূস একজন। কারণ আপনি যদি রাজনৈতিক আমাদের যারা পাওয়ারে এসছেন, যেটা শেখ হাসিনা, খালেদা জিয়া যাদেরকে বলেন, তারা প্রতিবার ক্ষমতায় এসে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। তো সেই জন্য মানুষ তাদেরকে বিশ্বাস করে না। কিন্তু যদিও আমি ডক্টর ইউনূস, আমি একসময়, আমার একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখি, আমি একসময় কিন্তু নন প্রফিটে কাজ করতাম। হ্যাঁ, যদিও আমার ক্রিটিসিজম আছে, কিন্তু এটা কিন্তু সত্যি যে বাংলাদেশের নন প্রফিট আপনার রুরাল এলাকায় আপনার একটা অনেক বড় একটা আর্থসামাজিক পরিবর্তন এনেছে। যত ক্রিটিসিজমই থাকুক না কেন, সেই অবদানটা কিন্তু শুধু ডক্টর ইউনূস না, আমি সবকটি নন প্রফিট পুরো মুভমেন্ট এটার কথা বলছি, সেখানে কিন্তু মানুষের মানে অনেক, আমি জানি সেখানে অনেক ধরনের মানে অনেক ক্রিটিসিজম আছে, তারপরও একটা বিশাল সংখ্যক মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে বা একটা পথ দেখিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার ডক্টর ইউনূস অন্য যে কোনো রাজনীতিবিদের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য। আর অনেক ধরনের আপনার ইন্টেলেকচুয়াল আছেন, যেমন এই কয়েকদিন আগে আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা অ্যানালিসিস শুনছিলাম, এবং এই পুরা মুভমেন্ট নিয়ে আমি যত কিছু শুনেছি, আমার কাছে সবচেয়ে সুন্দরভাবে মানে অ্যানালিসিসটা আমার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মনে হয়েছে। তো উনি নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমি বলছি যে উনাকে তো সাধারণ মানুষ ওভাবে করে চেনে না, তাই না? তো ওই তুলনায় ডক্টর ইউনূস আপনার অনেক বেশি কমন মানুষ চেনে, অনেক বেশি গ্রহণযোগ্য। ওকে, আরো কিছু প্রশ্ন ছিল এখানে অনেক, আপনি তারেক রহমান প্রসঙ্গে আমি উল্লেখই করতে পারিনি, আমাদের সময় একেবারে কম। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, হাসিনা সরকারের পতন কি ইন্ডিয়ার জন্য একটি বড় সংকেত, বিপদ সংকেত? তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার আছে। ইভেন রূপপুর যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে আণবিক, সেখানে কিন্তু $2 বিলিয়ন তারা ইনভেস্ট করেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে, আমার অবজারভেশন যেটা বলছে সেটি হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করে না, তারা সম্পর্ক করে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে। আমি জানি এটা অনেক বড় একটি প্রশ্ন, কিন্তু আপনার হাতে 1.5 মিনিটের মতো সময় আছে। আওয়ামী লীগের সাথে সম্পর্কের একটা কারণ হচ্ছে, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। এটা একেবারে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে, আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয়েছে, আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে মুসলিম থেকে, সেই 60-এর দশকের 50-এর দশকের শেষ দিক থেকে, বলে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস পার্টির মতো সেই ধরনের, বিজেপির মতো না। সেই কারণে কিন্তু অন্য যে দলগুলো আছে তারা সাম্প্রদায়িক, তাদের নীতির মধ্যেই সাম্প্রদায়িকতা, সবসময় তারা সাম্প্রদায়িক নীতি অনুসরণ করেছে। ফলে সেই কারণে আওয়ামী লীগের সাথে তাদের এই সম্পর্ক। বাংলাদেশে যদি আরেকটা প্রধান দল এইরকম অসাম্প্রদায়িক দল হতো, আমি মনে করি তাদের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো হতো,
এবং একটা সময় তাদের চয়েস থাকতো, এই একটা। ওকে, এখন এই আওয়ামী লীগের পতনের কারণে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। নতুন যে সরকার আসবে, আওয়ামী লীগ সরকার ভারতকে অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে, এই সমস্ত কারণে এরা ক্রিটিসাইজ করছে ভারতকে, সেই সব সুযোগ সুবিধা অনেক সীমিত করে দেওয়ার চেষ্টা করবে। এবং চীন বা ওই ভারতের উপজাতীয় যারা তাদের আন্দোলন আছে তাদেরকে আগে সরকার আমলে, বিএনপি সরকার আমলে আমাদের পার্বত্য এলাকায় সুযোগ দিয়েছিল, আবার সেটা করতে পারে। কিন্তু এট দি সেম টাইম আমাদের দেশের ক্ষতি করার ভারতের ক্যাপাসিটি হচ্ছে। কিভাবে? আমাদের পার্বত্য এলাকায় তারা ট্রাবল ক্রিয়েট, আবার আমাদের পানি যেটা এখন দিচ্ছে গঙ্গা থেকে, মানে পদ্মায় যে পানি সেটা কমিয়ে দিতে পারে। ওভারঅল ভারতের মাথা ব্যথার কারণ আছে, এবং নতুন সরকার আসলে ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা হতে পারে। কিন্তু তারা যদি ভারতের বিরোধী অবস্থান নেয়, ভারত আমাদের ক্ষতিও করতে পারে। বলে আমি আশা করব যে সরকারই আসুক না কেন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেবে। আর ফাইনালি যে আপনার ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই পরিমাণ বিষোদ্গার করা এবং মানে অবমাননামূলক নীতি অনুসরণ করা শেখ হাসিনার উচিত হয়নি। আর সর্বশেষে তারেক জিয়া ওভাবে আসবেন না, তিনি এমন ভাবে আসবেন যাতে করে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ লোক এয়ারপোর্টে ওনাকে রিসিভ করে। আপনি স্থির থাকুন, উনি আসুক, এখনো আসেন। আই হোপ সো। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনই ভালো থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।